হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় শ্বসন সম্পর্কে। শ্বসন আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। শ্বসন ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। চলুন আলোচনা করা যাক। প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে, এটা তো স্বাভাবিক কথা। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জৈবনিক প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের জীবদেহে যে কাজগুলো সম্পূর্ণ হয় বা আমরা প্রতিনিয়ত যে কাজগুলো এখানে করি, যা কিছু করতে হয়, সেই সব কিছুর জন্য আমাদের শক্তি প্রয়োজন। শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব না করা। জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তির সঞ্চিত থাকে। জীবকোষের সাইটোপ্লাজম মানে সাইটোপ্লাজম উদ্ভিদেও থাকে, জীবেও থাকে। সাইটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম আমি সহজভাবে বলি, বই বাদ। সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে কোষের জীবের যে কোষ আছে সেই কোষের মধ্যে সেই কোষের মধ্যে একটা অংশ থাকে। এই যে যেমন ধরুন, যদিও আঁকাটা ততটা ভালো হয়নি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আর কি সাধারণভাবে একটু বোঝালাম। এই যে এটা কোষ, আমাদের জীবদেহের এটা ধরুন একটা কোষ। এই কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস বাদে আরও অনেক কিছুই থাকে কোষের মধ্যে, অনেক কিছুই থাকে সেসব কিছু। আর এখানে এই কোষের মধ্যে একটা জেলির মতো থকথকে অংশ আছে। এই জেলির মতো থকথকে এই অংশটাকে বলা হয়, জেলির মতো থকথকে পুরোটাই, এটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম। এটাকে কি বলা হয়? আচ্ছা, সাইটোপ্লাজম এটাকে বলা হয় হচ্ছে, এই জেলির মতো থকথকে অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আলাদা একটা অংশ, এবং এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই দুটোকে একত্রে বলা হয় পুরোটাকে প্রোটোপ্লাজম, এবং এটা একটা কোষ। এই পুরোটাই একটা কোষ। আশা করছি বুঝতে পেরেছেন। এবং আমাদের বইতে বলা হয়েছে, যে সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা যা যা খাই, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলোতে হচ্ছে থাকে স্টার্চ থাকে, শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। আমরা যে খাবারগুলো খাই তাতে অনেক কিছুই থাকে। এগুলো আমরা আরও ছোটো নিচে ক্লাসে শিখে এসেছি যে কোন খাবারে কি থাকে। আচ্ছা, এখন এগুলোর যে অণু আছে, স্টার্চ, শর্করা, প্রোটিন, ফ্যাটের যে অণু আছে, এই অণুর মধ্যে হচ্ছে এদের শক্তি থাকে। কারণ এগুলো খাওয়ার পরেই তো ডক্টরসে আমরা অসুস্থ হলে আমাদেরকে বিভিন্ন পুষ্টিকর খাবার খেতে বলে। কেন খেতে বলে? কারণ সেই খাবারের অণুতে শক্তি থাকে, পুষ্টি থাকে, আর অনেক কিছু থাকে, এতে আমরা শক্তি পাই। আর এগুলো সাইটোপ্লাজমে সঞ্চিত থাকে। এই অণুগুলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সাইটোপ্লাজমের মধ্যে সঞ্চিত থাকে, এটাই বলা হয়েছে। সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না, কোনো জীবই কাজ করতে পারে না। অক্সিজেন অবশ্যই দরকার। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। অনেক কঠিনভাবে বলা, আমি একটু সহজভাবে বলি। মূল বিষয়টা হচ্ছে, সকল শক্তির আধার কোনটি? অবশ্যই আমরা জানি সূর্য। সূর্য সকল শক্তির আধার, এবং উদ্ভিদ সেই সূর্য থেকেই খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সূর্য থেকেই খাদ্য তৈরি করে। সেই খাদ্য তৈরি করে, সেই উদ্ভিদের খাদ্যটিকে বলা হয় গ্লুকোজ। বলা হয় গ্লুকোজ। উদ্ভিদের খাদ্যকে বলা হয় গ্লুকোজ।
তো সেটাকে বলা হয় হচ্ছে গ্লুকোজ। আর উদ্ভিদের মধ্যে যে সূর্যের শক্তিটা যায়, সেই শক্তি গিয়ে উদ্ভিদ থেকে যে খাবারগুলো উৎপন্ন হয়, যেমন ফলমূল, শাকসবজি ইত্যাদি যে খাবারগুলো উৎপন্ন হয়, সেই খাবারের মধ্যে এই গ্লুকোজের শক্তির কিছুটা অংশ যায়। যেমনটা এখানে বলা হয়েছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি থেকে যে খাবারের মধ্যে যে শক্তিটা যায়, সেই খাবার যখন আমরা গ্রহণ করি তখন সেই শক্তিগুলো আমাদের দেহের মধ্যে এই সাইটোপ্লাজমে সঞ্চিত থাকে। যখন আমরা শ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, তখন অক্সিজেন আমাদের কোষের সাইটোপ্লাজমে গিয়ে সেগুলোকে পুড়িয়ে দেয়। এর ফলে শক্তিগুলো আমাদের পুরো দেহে ছড়িয়ে পড়ে এবং আমরা শক্তি পাই। এটা এখানে অনেক কঠিনভাবে বলা হয়েছে, সহজভাবে বললাম যে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি মানে বোঝানো হয়েছে যে খাদ্যের মধ্যে যেই শক্তিগুলো থাকে, যে অক্সিজেন দ্বারা খাদ্যের মধ্যে যে শক্তিগুলো থাকে, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়। মানে সূর্যের শক্তি থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ থেকে এত কিছু হয়ে এসে এই সূর্যের মাধ্যমে আমাদের দেহের সঞ্চিত হয়, খাদ্যস্থ স্থৈতিক শক্তি সঞ্চিত হয়, তাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে। এই যে অক্সিজেন পুড়িয়ে ফেলার মাধ্যমে যে শক্তিগুলো উৎপন্ন হয়, যে শক্তিগুলো আমাদের দেহে বেরিয়ে আসে, সেগুলো আবার দুইভাবে বেরিয়ে আসে। এক হচ্ছে তাপশক্তি, আরেক হচ্ছে গতিশক্তি। কি তাপশক্তি ও গতিশক্তি, এই দুইভাবে বেরিয়ে আসে। তাপশক্তি জিনিসটা হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বা ভারসাম্য। যেমন মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা। তো এটাই হচ্ছে তাপমাত্রা, মানে মানুষের দেহের তাপমাত্রা বজায় রাখে, স্বাভাবিক রাখে। এটা হচ্ছে তাপশক্তির কাজ। এবং গতিশক্তির কাজ হচ্ছে মানুষ যেই চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, বিভিন্ন কাজকর্ম করে, এতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে গতিশক্তি। এই দুইভাবে শক্তি হিসেবে বেরিয়ে আসে এবং এই সব কিছু করাটাই হচ্ছে শ্বসনের মূল যে উদ্দেশ্য সেটা। তারপরে কি বলা হয়েছে, এই গতিশক্তি ও তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। মানে বললাম, এই দুই শক্তির দ্বারাই মানুষ এই ধরনের শারীরবৃত্ত, মানে শরীরের ঘাটতির জন্য যে কাজগুলো প্রয়োজন, মানে শরীরের যে কাজ সেগুলো করে থাকে। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এর মানে হচ্ছে, আমি যে বললাম, যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনগুলো আমাদের দেহের ভিতরে গিয়ে সেটাকে পুড়িয়ে দেয় এবং এটাই হচ্ছে দহন। যেটা আমরা শ্বসনের মাধ্যমে, তো সেটা আমাদের ভিতরে যে অক্সিজেনটা, এবং এই কারণে বলা হচ্ছে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। এই যে এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্যকে পুড়িয়ে শক্তিটা আমরা পাই। পার্ট 1-এ কি বলা হয়েছে, শ্বসন কি? জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমাদের প্রত্যেকটি কাজ করার জন্য শক্তি প্রয়োজন। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। মানে আমরা যখন শ্বাস নিই, তখন আমাদের কোষের মধ্যে যে খাদ্যগুলো জমা থাকে সেগুলোকে পোড়ানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি যে অক্সিজেন ছাড়া কখনো আগুন জ্বলতে পারে না। আগুন জ্বালানোর জন্য অক্সিজেন প্রয়োজন। এরকমই এই খাদ্যগুলোকে পুড়িয়ে ফেলার জন্য অবশ্যই অক্সিজেন প্রয়োজন। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। এই পুড়িয়ে ফেলার ফলে
উৎপন্ন হয় আমাদের দেহে শক্তি, এর ফলে আমরা শক্তি পাই, শক্তিটা বেরিয়ে আসে এবং কার্বন ডাইঅক্সাইডও পাই। এই যে আমরা শ্বাস নেই এবং শ্বাস ছেড়ে দিই, আমরা নেই অক্সিজেন। এই অক্সিজেন নেওয়ার সময় আমাদের দেহের মধ্যে এতগুলো কাজ সম্পন্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, আমরা যেটাকে ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। এটা হচ্ছে শ্বসনের সংজ্ঞা, এটা আমরা সবাই মুখস্থ রাখবো, এতটুকু। তো এতক্ষণ যা বললাম সেটাই এখানে আবার বলা হয়েছে, এবং এখানে একটা কথা বলা হয়েছে, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, এই জিনিসটা কি? যেহেতু আমরা জেনেছি যে অক্সিজেন ছাড়া দহন করা সম্ভব নয়, অক্সিজেন ছাড়া খাদ্য দহন করা কোনোভাবেই সম্ভব নয়, সেহেতু আবার এখানে কি বললো যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। এর মানে হলো, প্রথম অধ্যায়ে আমরা জেনেছি নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে। নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপরে আরও ছোটো ছোটো জীব আছে না, যেমন ছোটো ছোটো পোকামাকড়, এগুলো খাদ্য দহন করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, এরা নিজেরাই খাদ্য দহন করতে পারে, নিজে নিজে খাদ্য দহন করতে পারে। এবং আমাদের মতো যে জীবগুলো আছে, মানে আমাদের মতন যেই জীবগুলো আছে, মানুষ বা এই ধরনের বড় বিভিন্ন জীব আছে, এদের দহন করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়, তাই এখানে উপস্থিতি এবং অনুপস্থিতি দুইটি উল্লেখ করেছে। তারপর রয়েছে শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া। আচ্ছা, এই বিপাকীয় কাজ জিনিসটা কি? এই বিপাকীয় কাজ জিনিসটা হচ্ছে বিপাকীয় ক্রিয়া জিনিসটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে কাজগুলো হয় সেটা দুইভাবে সম্পন্ন হয়। এক হচ্ছে ভাঙনমূলক, আরেক হচ্ছে গঠনমূলক বা গঠনমূলক ভাঙনমূলক। গঠনমূলক জিনিসটা কি? যেমন আমরা যে বলেছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, শ্বসন আলোচনা করেছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে বিভিন্নভাবে যে গঠনমূলক প্রক্রিয়াটা হচ্ছে এই যে উদ্ভিদ যে বিভিন্ন ধরনের বায়ু বা সূর্য থেকে শক্তি গ্রহণ করে বিভিন্ন জিনিস নিয়ে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য তৈরি করে, সেটাই হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া, মানে কোনো কিছু গঠন করে, একটা জিনিস তৈরি করে। এবং ভাঙনমূলক প্রক্রিয়াটা হচ্ছে এই যে গ্লুকোজ থেকে আমরা শক্তিকে ভেঙে যে কার্বন ডাইঅক্সাইড ও শক্তিতে রূপান্তরিত হয়, ভেঙে যে তৈরি হয়, সেটাই হচ্ছে ভাঙন প্রক্রিয়া। একটা সহজ উদাহরণ দিই, মনে করুন একটা ইটের ভাটায় সেখানে ইট পুড়িয়ে ইট ভেঙে কয়লা তৈরি করা হচ্ছে, সেই কয়লা সেটা হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া। এবং সেই কয়লাগুলোকে আবার ইট তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া। সো এই শরীরের মধ্যে এই দুটো জিনিসের মিলিত রূপই হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে বলেছি উপস্থিতি বা অনুপস্থিতির সময় যে নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদ, এরা হচ্ছে অক্সিজেন ছাড়াই শ্বসনক্রিয়া সম্পন্ন করে, তারা খাদ্য পোড়াতে পারে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয় স্বাভাবিকভাবেই। কার্বন ডাইঅক্সাইড জিনিসটা উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সব সময় শ্বসন কার্য ঘটে, সব সময় শ্বসন করবে, যখন শ্বসনক্রিয়া বন্ধ হয়ে যাবে তখনই আমরা মারা যাব। এবার পাঠ 2 দেখি জীব জগতের শ্বসন। এখানে জীবজগতের শ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটি মূলত একই। মানে শ্বসন একটি অন্তঃকোষীয় বলতে বোঝানো হয়েছে কোষের ভেতরের,
কোষের ভেতরে বিপাক প্রক্রিয়া। বিপাক মানে বুঝিয়েছি পার্ট 1। উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব কোষে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সজীব কোষগুলো আছে সেই শ্বসন প্রক্রিয়া মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ। প্রতিটি প্রাণীর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, কিন্তু সেটা ভিন্নভাবে, সবার একরকম না। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। মানুষের যেমন নাক আছে শ্বসন বলতে, নাক বা নাসিকা, কিন্তু উদ্ভিদের তেমন কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। পাতার যে পত্ররন্ধ্র, তারপরে কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের ভিতরের কোষের মাধ্যমে বায়ু দেহাভ্যন্তরে প্রবেশ করে। উদ্ভিদের পাতায় যেই পত্ররন্ধ্র থাকে, তারপরে কাণ্ডে যে লেন্টিসেল থাকে এবং অন্তঃকোষের ভেতরের কোষের মাধ্যমে তারা বায়ু ভিতরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো, পানিতে যে উদ্ভিদগুলো থাকে সেই সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। সে অক্সিজেন শোষণ করে তার পুরো দেহ দিয়ে। প্রাণী দেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। ত্বক, ট্রাকিয়া, ত্বকের মাধ্যমে শ্বসন হয়। ত্বক মানে তো বুঝি। ত্বক কি সেটা তো আমরা বুঝি, কিন্তু এই ট্রাকিয়া জিনিসটা কি? ট্রাকিয়া জিনিসটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট যে পতঙ্গ থাকে, সেই পতঙ্গের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলোকে বলা হয় স্পাইরাকল, এবং দেহের মধ্যে এই স্পাইরাকল একগুচ্ছভাবে একটি নালীর সাথে যুক্ত থাকে, যাকে একত্রে বলা হয় ট্রাকিয়া। এর উদাহরণ হচ্ছে ঘাস ফড়িং, মাছি ইত্যাদি। আর ত্বক দিয়ে যারা গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে কেঁচো, জোঁক, ব্যাং, এগুলো। ত্বক দিয়ে তারা কীভাবে শ্বাস গ্রহণ করে? তাদের ত্বকের নিচে রক্তনালী থাকে নিচেই, এবং এর মাধ্যমে অক্সিজেন ত্বকের রক্তনালীতে সহজেই প্রবেশ করতে পারে ত্বক ভেদ করে। ট্রাকিয়ার মাধ্যমে কিভাবে গ্রহণ করে? এরা সরাসরি ট্রাকিয়ার মাধ্যমে কোষের সঙ্গে মিশে যায়, এদের রক্তনালীর প্রয়োজন হয় না। উন্নত প্রাণী হচ্ছে আমরা। উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। মাছ, ব্যাঙাচি এরা ফুলকার সাহায্যে শ্বসন নেয়, এবং আমরা স্থলজ মেরুদণ্ডী যে প্রাণীরা আছে এরা ফুসফুসের সাহায্যে শ্বসন নেয়। এবার আসা যাক উদ্ভিদের শ্বসনে। উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। যে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা উৎপাদিত হয় সেটা পুড়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে দুই প্রকার শ্বসন দেখা যায়, এক হচ্ছে সবাত শ্বসন, আরেক হচ্ছে অবাত শ্বসন। এ দুটো মুখস্থ রাখবো। কয় প্রকার? দুই প্রকার, এক সবাত আর এক অবাত। সবাত জিনিসটা কি? অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। সকল উন্নত উদ্ভিদে সবাত শ্বসন ঘটে। আর অবাত শ্বসন জিনিসটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। যেমন যে ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীবদেহে অবাত শ্বসন ঘটে। এই যে আমরা আলোচনা করে এসেছি অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, এই উপস্থিতিটাকে বলা হয় সবাত শ্বসন, অনুপস্থিতিকে বলা হয় অবাত শ্বসন। শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ। শ্বসনে যে শক্তি তাপ উৎপন্ন হয়, একটা পরীক্ষা দিয়ে দিয়েছে, পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করব। আচ্ছা, কি কি লাগবে? দুটি থার্মোফ্লাক্স, এই যে এটা হচ্ছে থার্মোফ্লাক্স, এটা হচ্ছে থার্মোফ্লাক্স। দুটি থার্মোমিটার, থার্মোমিটার তো আমরা সবাই চিনি, এই দুটো থার্মোমিটার। অঙ্কুরিত ছোলা বীজ, এই যে ছোলা বীজ, আর পানিতে সিদ্ধ ছোলা বীজ, ও ছিদ্রযুক্ত রাবারের ছিপি, ছিদ্রযুক্ত রাবারের ছিপি। আচ্ছা, পরীক্ষা। অঙ্কুরিত ছোলা বীজগুলো
একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। একটা থার্মোফ্লাক্সের মধ্যে অঙ্কুরিত ছোলা থাকবে, অন্য একটা থার্মোফ্লাক্সের মধ্যে সিদ্ধ ছোলা থাকবে, এবং দুইটি থার্মোমিটারকে প্রবেশ করাতে হবে। এমনভাবে প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে। আচ্ছা, এখানে থার্মোমিটারের পারদপূর্ণ, যার মানে হচ্ছে থার্মোমিটারের মধ্যে যে একটা লম্বা লাইন থাকে, সেটা জ্বর মাপার সময় কত ডিগ্রি জ্বর হয়েছে সেই ডিগ্রিতে সে থামে, সেই তাপমাত্রায়, সেটাই হচ্ছে পারদপূর্ণ। প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে, মানে ছোলা বীজগুলোর মধ্যে থাকে। অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিও সিদ্ধ ছোলার মধ্যে এইভাবেই রাখতে হবে। প্রতিটি থার্মোমিটার পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে, যে কোথায় সেই রেখাটা আছে সেটা চিহ্নিত করে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতা বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজগুলোটাও পরিবর্তন হয় নাই, সিদ্ধটার পরিবর্তন হয়নি, কিন্তু অঙ্কুরিতটা বেড়েছে পারদপূর্ণ, সিদ্ধটা বাড়েনি। তো জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সে থার্মোমিটারের পারদ রেখার কেন পরিবর্তন ঘটলো এবং এতে কি প্রমাণিত হলো? এই দুটি প্রশ্নের উত্তর আমি চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, আরেকটি নতুন কথা হচ্ছে, এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপলোডে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।